নেতারা ভাষণে প্রায় বলে থাকে, আপনারা রাম রাজ্য চান নাকি এই জঙ্গল রাজত্ব চান? রাম রাজত্ব চাইলে আমাদের ভোট, আপনারাও তাকেই ভোটটা দেন। আচ্ছা, আপনারা রাম রাজত্ব কেন চান? প্রভু শ্রী রামকে ভগবান মনে করেন, তাকে আদর্শ মনে করেন, সেই জন্য তার প্রতি ভালোবাসা থেকে? নাকি রাম রাজত্ব মানে আপনাদের মনে একটা কল্পনা আছে, আমাদের মনে একটা কল্পনা আছে যে সেখানে সবকিছু আদর্শ অনুযায়ী, সেখানে কোনো অভাব থাকবে না, কোনো দুর্নীতি অনিয়ম থাকবে না, সকলের সমান সম্মান থাকবে, অধিকার থাকবে, এই কথাটা ভেবে, নিজেদের সুবিধার কথা ভেবে আপনারা নিজেদের ভালো থাকার জন্য এই রাম রাজত্ব। যদি আপনার উত্তর দ্বিতীয়টা হয়, তাহলে হয়তো আপনার ধারণাটা বদলাবে, আপনি হয়তো কখনোই এই রাম রাজত্ব ফিরে আসুক তা আপনি চাইবেন। কেন বলছি, ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তাই আগে নমস্কার, আমি উমেশ, আপনারা দেখছেন রাষ্ট্রটক চ্যানেল। আজ একটু অন্য টপিকের এই ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। দেখুন, রাম রাজত্বে আজকের থেকেও পরিস্থিতি 100 গুণ ভয়ঙ্কর ছিল, ভয়াবহ ছিল। তাই ভুল করে রাম রাজত্ব আনার কথা কল্পনাও করবেন। একবার যেটা হয়ে গেছে, ঠিক ভুল সেটা হয়ে গেছে, বাট সেটা পুনরাবৃত্তি করা জেনে বুঝে সেটা মূর্খামি। ভিডিওর প্রথমেই যেটা বললাম যে রাম রাজত্বর কথাটা শুনলেই আমাদের মনে একটা কল্পনা, রাম রাজত্ব মানে সবকিছু একদম আদর্শ, ন্যায়পরায়ণ, যেখানে কোনো অভাব নেই, কোনো অভিযোগ নেই, সবকিছু পারফেক্ট, এরকম একটা কল্পনা। বাট এই কল্পনা পিছনের সত্যটা কি? আমরা যদি সঠিকভাবে ইতিহাসটা পড়ি, বিভিন্ন তথ্য সংগ্রহ করি, বিভিন্ন কথা পড়ি, তাহলে তাহলে আমরা একটা কঠোর, অমানবীয় একটা অব্যবস্থা নিদর্শন দেখতে পাবো। কি হতো সেই রামরাজ্য, আমরা যেটাকে আদর্শ বলে মনে করি, যেটার কথা বিভিন্ন নেতারা বলে, একসময় গান্ধীজি বলেছেন যে আমরা রাম রাজত্ব ফিরিয়ে আন। কিন্তু একটু ভেবে দেখবেন যে আমরা সত্যিই কি সেই সময়টা আবার ফিরিয়ে আনতে চাই, সেই সময়টা আবার বাঁচতে চাই? সেই সময়কার নির্মম সত্য এটাই যে সেই সময়কার মানুষ এখনকার পশু পাখির মতন বাজারে বিক্রি করা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, হ্যাঁ, এটা সেই রাম রাজত্বের সময়ই হতো। এটা শুনতে যতটা খারাপ লাগছে, নির্মম লাগছে, বাস্তবটা তার থেকেও ভয়াবহ। সেই সময় বিভিন্ন কারণে, অভাবে, অনটনে মা বাবা তার সন্তানদের বিক্রি করে দিত, নিজেদের ক্ষুধা নিবারণের জন্য ও অন্যান্য অত্যাচার থেকে বাঁচার জন্য। শুধু তাই নয়, স্বামী তার স্ত্রীদের বিক্রি করে দিত, দাদা তার বোনদের বিক্রি করে দিত, লিটারেলি তাদের অকশন হতো, নিলাম হতো। আপনি একবার কল্পনা করে দেখেন, মানুষ যে সভ্যতার একটা সব থেকে উৎকৃষ্ট জীব, ভগবানের বানানো সর্বোচ্চ সৃষ্টি, তাকে আর 5টা বস্তুর মতো নিলাম করে দেওয়া হতো, বিক্রি করে দেওয়া। কতটা অসহায় পরিস্থিতি ছিল সেই রাম রাজত্ব, যে সময় রাম রাজা ছিল। দারিদ্রতা এতটাই চরম সীমায় পৌঁছে গেছে বা তখন ছিল সেই কালখণ্ডে, যে পরিবারের কাছে তাদের বেঁচে থাকার বা অস্তিত্ব টিকিয়ে রাখার আর কোনো অপশন ছিল, নিজেদের পরিবারের সদস্যকে বিক্রি করা ছিল। আর যাদের বিক্রি করা হতো, কারা কিনতো জানেন? তখনকার দিনের সকল যে আদর্শ রাজা মহারাজা, বিভিন্ন ঋষি মুনি, ইনক্লুডিং তারাও, যেসব ঋষি মুনি যাদেরকে আমরা ত্যাগ, তপস্যা, জ্ঞান, পাণ্ডিত্যের জন্য আমরা জানি, তারা পর্যন্ত এই অমানবীয় ব্যবস্থার অংশীদারি ছিল। তারা এর বিরোধ করেনি, তার কারণ তখনকার সমাজ ব্যবস্থাটাই এরকম ছিল। আজ কি আমরা সেটা কল্পনা করতে পারি? আপনি কি আজকেও চান সেই সময় সেই রাজত্ব ফিরে আসুন? আপনারা দেখেছেন বড় বড় রাজমহলে, রাজ পরিবারে মেয়েদের বিয়ের জন্য স্বয়ংবর সভা বসত, সেখানে স্ত্রীদের উপযুক্ত সম্মান দেওয়া হতো, তাদেরকে চয়েস দেওয়া হতো, তারা ডিসিশন নেবে কে হবে তার জীবন সঙ্গী, কে হবে। কিন্তু এইটা কিন্তু সমাজের বা তখনকার সময় সার্বিক চিত্র ছিল না। যারা সাধারণ ঘরের মহিলা ছিল, গরিব মহিলা ছিল, তাদের কাছে কিন্তু এই সুবিধা, এই লাক্সারি ছিল না। সমাজে ভেদভাব ছিল, তাদের নিজেদের মর্জি চলতো না, তাদেরকেও বাজারে রেখে দেওয়া হতো বিক্রির জন্য, যার ইচ্ছা হতো নিয়ে যেত। আর শুধু তাই নয়, এই বিক্রি করার মানসিকতা, তার প্রভাব কিন্তু আমাদের শব্দকোষের উপরেও পড়েছে। আমরা এখন যে বউ বা বধূ শব্দের যে ব্যবহার করি, সেটা আসল মানে কি জানেন? যে স্ত্রীদের বাজার থেকে কিনে নিয়ে আসা হতো, তাদেরকে বধূ বা বহু বলা হতো। বাজার থেকে দাম দর করে কিনে নিয়ে আসা, তারা ছিল বধূ। বধূ আর পত্নীর মধ্যে, অর্ধাঙ্গিনীর মধ্যে অনেক বড় পার্থক্য ছিল। যাকে পত্নী বলা হতো তখনকার দিনে,
তারা প্রপার স্ত্রীর মর্যাদা পেত, তার সন্তানেরা বংশের উত্তরাধিকারী হতো, সম্পত্তির ভাগ পেত। আর যারা বধূ, তাদেরকে এক ধরনের রাখেল করে রাখা হতো। তাদের সন্তানদের কোনো অধিকার ছিল না সম্পত্তির ওপর, বা তারা কোনোদিনই উত্তরাধিকারী হতে পারত। এই ছিল তখনকার সিস্টেম। এখন কি সেটা সম্ভব? আপনি কি চান সেই ব্যবস্থা, সেই সিস্টেম আবার ফিরে আসুন? আর আমরা যে সকল ঋষি মুনিদের কথা বলি, তখনকার দিনে তারাও কিন্তু বাজার থেকে এই ধরনের বধূ কিনে নিয়ে আসত, তাদের রাখেল করে রাখত নিজেদের আশ্রম। আজ যদি এরকম কেউ করে, তাহলে আপনারা কি বলবেন সেটা আপনারাই বলুন। কিন্তু তখনকার দিনে এটা ছিল নিউ নর্মাল, এটাই ছিল সিস্টেম, এর মধ্যে কোনো অন্যায় ছিল না তখনকার দিনের মতো, সমাজের মতো। প্লাস তখন জানেন যে তখন বর্ণ ব্যবস্থা ছিল, তো সমাজের একদম নিচু স্তরে যারা ছিল তাদের কিন্তু বেদ পড়ার অধিকার ছিল না, শাস্ত্র পড়ার অধিকার ছিল না। এই বেদ শাস্ত্র এগুলো শুধু ব্রাহ্মণদের জন্য ছিল, শূদ্রদের এগুলো শোনাও পাপ ছিল। যদি কোনো শূদ্র এই বেদ শুনে নিত, তাহলে তখনকার নিয়ম অনুযায়ী কঠিন শাস্তির মুখে পড়তে হতো। হ্যাঁ, এটাই ছিল তখনকার বাস্তবতা। শোনা যায় তখনকার দিনে প্রভু শ্রী রাম স্বয়ং একজন শূদ্র লুকিয়ে লুকিয়ে বেদ শুনে নিয়েছে, তাই তার শাস্তি হিসাবে ফুটন্ত উগলানো সীসা তার কানে ঢেলে দেওয়ার নির্দেশ দিয়েছে। ভাবুন কতটা কষ্টের, কতটা অমানবিক, কতটা পাশবিক তখনকার রাজত্ব, তখনকার সমাজ ব্যবস্থা, শাসন। আজকের দিনে শিক্ষক একটা ন্যায়সঙ্গত কারণে একটা থাপ্পড় মেরে দিলেন, সেই নিয়ে মানবাধিকার কমিশন বসিয়ে হুলুস তুলুস কাণ্ড বেঁধেছে। তো আপনারা পারবেন তো সেই রামরাজত্বকে অ্যালাউ করতে, হজম করতে, সহ্য করতে? আজকের ভারতবর্ষে অতি শূদ্র, দলিত, একজন নিচু স্তরের একজন বাবা সাহেব আম্বেদকর, তার বানানো সংবিধানে এত বড় দেশ চলছে, সেটা কি রামরাজত্বে পসিবল ছিল? সম্ভব ছিল? কোন অধিকার ছিল সংবিধান বানানো, বা তাকে দেওয়া হতো? উত্তর হচ্ছে না। এ তো গেল শুধু রামায়ণের কথা, রামরাজত্বের কথা। কিন্তু সেই কালখণ্ডে যদি আমরা দেখি, মহাভারতে সেই সময়কারই একটা ঘটনা, সেখানে আমরা কি দেখতে পাই? আপনি আমি সবাই জানি, যুধিষ্ঠির, যাকে আমরা ধর্মরাজ বলি, যুধিষ্ঠিরকে আমরা সত্যবাদী, ন্যায়পরায়ণ, সব থেকে ধার্মিক একজন রাজা হিসাবে গণ্য করি, বা সবাই মানে। আমরা চাই তার শাসন প্রতিষ্ঠা পাক, এটাই তো। কিন্তু একটা মহাত্মা, একটা ধর্মাত্মা জুয়ো খেলে, জুয়োর নেশায় আবদ্ধ। আর সেই জুয়োতে তিনি কি কি দাও লাগিয়েছিলেন, কি কি বাজি ধরেছিলেন, তার সমস্ত সম্পত্তি, রাজত্ব, তার নিজের ভাই, এবং শেষে তার নিজের স্ত্রীকে। এটা কি কোনো রাজার করা উচিত? আদর্শ রাজা করবে? কোন ধর্মরাজ করবে? কিন্তু এত সব ঘটনা হয়ে যাওয়ার পরেও তার ধর্মরাজের সেই ট্যাগ, সেই তাজ কিন্তু সমাজ তার থেকে ছিনিয়ে নেয়। আজও তাকে ধর্মরাজ বলা। এই কি ধরনের সমাজ ব্যবস্থা? প্রথমত তো জুয়ো খেলাটাই পাপ। ঠিক আছে, রাজা সেটা খেলছে, সেখানে সম্পত্তি তার বাজি রাখতেই পারে, কিন্তু তাই বলে তার নিজের ভাই, নিজের স্ত্রী, এগুলি কি কোনো বস্তু বা সম্পত্তি? তাকে বিক্রি করা যায়, তাকে বাজি রাখা যায়? তখনকার দিনে স্ত্রীদের বস্তু ছাড়া আর কিছুই মনে করা, এবং এটাকে দানের জিনিস মনে করা। সেই জন্য দেখবেন এখনো এই প্রথাটা চলে আসছে, যদিও ভাঙছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা এখনো আছে। কন্যা দান, কন্যা বা স্ত্রী, এগুলো কি কোনো বস্তু যেগুলো দান করা যায়? কিন্তু সেই মানসিকতা আমাদের মধ্যে কিন্তু এখনো বিরাজ করছে। তো এগুলো কি কোনো ধর্ম? এগুলো কি কোনো মর্যাদা? কি বিকৃত, কি অসুস্থ মানসিকতা! তারপরেও ধর্মরাজ এবং সমাজ আজও সেটাকে বয়ে নিয়ে চলছে। কি অদ্ভুত! এছাড়াও তখনকার দিনে আমরা কি দেখি, যে পিতামহ ভীষ্ম, গঙ্গাপুত্র, যে আজীবন ব্রহ্মচর্য পালন করেছে, সংসারের মোহমায়া ত্যাগ করেছে, সেই ধরনের একজন জ্ঞানী, একজন পরাক্রমী যোদ্ধা, তিনি কি অন্যায়ের পক্ষে দাঁড়িয়ে পড়লেন? অধর্মের পক্ষে, অনাচারের পক্ষে দাঁড়িয়ে পড়লেন? তার মধ্যে এতটুকুনি সাহস হলো না যে পাণ্ডবদের পক্ষ নিয়ে দাঁড়ানো? কিন্তু জানি না কি অজ্ঞাত কারণে, কোন লালসায়, কোন স্বার্থে সে কৌরবদের হয়ে যুদ্ধ করতে লাগলো। এটা কি ধরনের ব্রহ্মচর্য, কি ধরনের জ্ঞানী? ব্রহ্মচর্যের উদ্দেশ্য হলো সত্য, ন্যায় এবং ধর্মকে রক্ষা করা, আর এই তার নমুনা। অনেকে বলতে পারে যে কৌরবদের কাছে তো প্রচুর টাকা পয়সা, ধন ছিল,
পদ ছিল, প্রতিষ্ঠা ছিল, মর্যাদা ছিল, তার পাণ্ডবরা তো ভিখারি, কিছুই ছিল না। সেই জন্যই কি কৌরবদের যুদ্ধ করেছে। ওদিকে দ্রোণাচার্য, তার কাহিনীও আপনারা দেখেছেন। তিনি এটা দেখেননি যে কে ঠিক কে ভুল, তিনি দেখেছেন কোন পক্ষে থাকলে, কোন দিকে থাকলে, কার পিছনে থাকলে আমার সব থেকে বেশি লাভ। তিনি কি ধরনের গুরু, কি ধরনের জ্ঞান এনা, কিন্তু পুরো স্বার্থপরতার একটা কাজকর্ম করা। একলব্যের কাহিনী আপনারা সবাই জানেন। শূদ্র ছিল, গরিব ছিল, অন্যদিকে অর্জুন রাজ পরিবারের সন্তান, তাদের বংশ ছিল, প্রতিষ্ঠা ছিল, ধন ছিল, তাই কি এই মূল্য দিতে হয়েছিল একলব্যকে? এরপরও তিনি গুরু দ্রোণাচার্য, এই নিচ মানসিকতা নেই। দেখুন, এই সমস্ত ঘটনা আপনি একটা কথা বলে খণ্ডন করতে পারেন যে সমস্ত কিছুই লীলা, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য করা হয়েছে, তাহলে তার কোনো তর্কের অবকাশই নেই। এই ঘটনাগুলো যদি সত্যিই তখন হয়ে থাকে, তাহলে এবার আপনি বলুন, তখনকার এই সিস্টেম, এই সমাজ ব্যবস্থা আপনি কি এখন ফিরে পেতে চান? আপনার চোখের সামনে সমস্ত ঘটনা। এরপরেও যদি কেউ রাম রাজত্বের কথা বলে, তাহলে কল্পনা নয়, বাস্তবটা চিন্তা করে সেটা চাই কি চায় না এর উত্তরটা দেবে। আমাদেরকে ভুলে গেলে চলবে না ইতিহাসের সেই সব কালখণ্ডে কি সব খারাপ দিকগুলো ছিল, যেগুলোর পুনরাবৃত্তি অন্তত কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ আজকালকার দিনে আর চাইবে না। কিন্তু বিড়ম্বনা এটাই যে আমরা এখনো সেই পুরনো সমাজ ব্যবস্থার একটা আদর্শ কল্পনা করে আমরা সেটাগুলোকে ফিরে ফিরে চাই। আমাদের উচিত নতুন আদর্শ স্থাপন করা, সামনের দিকে এগিয়ে যাও নাকি পিছনের দিকে। আর এই পুরো ভিডিও থেকে একটা জিনিসই আমরা শিখলাম, সেটা তখনকার দিন হোক বা এখনকার দিন, যে সমাজে উচ্চ শিক্ষিত, শিক্ষিত, শাস্ত্রজ্ঞ, বড় বড় পদে থাকা লোকজনদের দ্বারাই এই সমস্ত রকম অন্যায়, অত্যাচার এগুলো হতে দেয়। সমাজে যা কিছু খারাপ, যা কিছু অনিয়ম, এর জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা দায়ী। তারা হয় প্রত্যক্ষভাবে দায়ী বা পরোক্ষভাবে চুপচাপ থেকে সেগুলোকে প্রশ্রয় দিয়ে তার জ্ঞানের উপযুক্ত ব্যবহার না করে সমাজকে আরো পিছনের দিকে তারা ঠেলে দেয়, সমস্ত অন্যায়গুলো হতে দেয়। তাই শিক্ষিত, জ্ঞানী, পণ্ডিত এদের থেকে একটু সাবধানে থাকে। সমাজে সব থেকে বেশি ক্ষতি এরাই করতে পারে, ইতিহাস অন্তত তাই বলছে। বাকি ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভুল ত্রুটি কিছু হলে মার্জনা করবেন। অসংখ্য ভিডিওটা দেখার জন্য।